মেডিলিন মার্গারেট ও তার বয়ফ্রেন্ড ললেড ল্যাজিও রেস্টুরেন্টের একটা টেবিলে বসে আছে। ওদের খাওয়া দাওয়া শেষ, এখন চা খাচ্ছে। মেডিলিন মার্গারেট পেশায় নার্স, এখন সে কাজ করছে ডক্টর বেগিন বারাকের ক্লিনিকে। আহমদ মুসার নার্সিংয়ের জন্যে বাগান বেরিক ডক্টর বেগিন বারাক তাকেই কাজে লাগিয়েছেন। মেডিলিনের বয়ফ্রেন্ড একজন খেলোয়াড় ললেডকে দেখেই তিনজন যুবক এগিয়ে এলো তাদের টেবিলের দিকে। ললেড উঠে দাঁড়িয়ে তাদের স্বাগত জানালো। তারা ললেডের পরিচিত। বসলো তারা তিনজন টেবিলে। তাদের তিনজনের একজনের হাতে একটি ফটো ছিল। তার হাতের ফটো সে টেবিলে রাখল। সে বসেছিল মেডিলিন মার্গারেটের পাশে। স্বাভাবিকভাবেই ফটোটির দিকে চোখ গিয়েছিল মেডিলিন মার্গারেটের। ফটোটির দিকে চোখ পড়তে অবাক হলো মেডিলিন। মিস্টার সুধাংশুর ফটো এদের হাতে কেন? বলল, এ ফটো আপনাদের হাতে কেন? যুবকটি মুখ ঘুরিয়ে তাকালো মেডিলিনের দিকে। বলল, কেন বলছেন এ কথা? চেনেন একে? ঠিক চিনি বলা ঠিক হবে না। আমি একটা ক্লিনিকে ওর নার্সিং করছি। কোন ক্লিনিকে? ডক্টর বেগিন বারাকের মিনি ক্লিনিকে। আমাদের রাব্বি ডক্টর বেগিন বারাক? হ্যাঁ, কিন্তু লোকটিকে আপনাদের কাছে ছবি কেন? বলল মেডিলিন মার্গারেট। আমাদের লোক খুঁজে পাচ্ছিলাম না, আপনার কাছে খোঁজ পেলাম, ধন্যবাদ আপনাকে। ওদের একজন বলল। ওদের সকলের চোখ আনন্দে উজ্জ্বল। ওরা উঠে দাঁড়ালো। বলল, চলি। চা খাবেন না? বলল ললেড। সময় হচ্ছে না, পরে দেখা হবে। গুড মর্নিং বলে ওরা বেরিয়ে গেল। বুঝলাম না, ওরা এলেন আবার চলে গেলেন, বলল মেডিলিন। ওরা এই ধরনেরই, সারা শহর ঘুরে বেড়ায় দল বেঁধে। ওদের অসাধ্য কিছু নেই। কিন্তু শুনেছি তোমার ওই লোকটি খুব ভালো মানুষ। তাহলে এদের লোক হয় কি করে? কিছু বুঝছি না, চলো আমরা উঠি। তারা উঠে দাঁড়ালো, বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। ঠিক তখন দুপুর 12টা। ওদের তিনজনের জিপ এসে থামল ডক্টর বেগিন বারাকের ডাক্তারখানার গাড়ি বারান্দায়। তিনজনের মধ্যে লিডার গোছের লোকটি ছিল ড্রাইভিং সিটে। গাড়ি দাঁড়াতেই সে বলল, বেভিন, বেরেটা, তোমরা শোনো। ডাক্তার যদি সহযোগিতা করে ভালো, সহযোগিতা না করলে ডাক্তারকে আমরা ছাড়ব না। তা কি আর বলতে হয় স্যামুয়েল, বলল বেভিন নামের লোকটি। বলছি এ কারণে যে ডাক্তার বেগিন বারাক খুবই সম্মানী লোক। তাকে যত কম ঘাটানো যায় ততই ভালো। নেহায়েত যেটুকু না করলে আমাদের কার্যসিদ্ধি হবে না সেটুকু করব, তার বেশি নয়, বলল লিডার গোছের স্যামুয়েল। যতই সম্মানী হোক, আহমদ মুসার পক্ষ নেবার পর তার আর সম্মান থাকে কোথায়? বলল বেরেটা। আহমদ মুসা নিশ্চয় নাম ভারী এখানে ভর্তি হয়েছে। ডাক্তার বেগিন বারাকের কোনো দোষ নাও থাকতে পারে, স্যামুয়েল বলল। গাড়ি থেকে নামার আগে তিনজনের সিটের তলা হতে মিনি সাইজের ভয়ঙ্কর শক্তিশালী কার্বাইন বের করে কোটের ভেতর কাঁধে ঝুলিয়ে নিল। হাতের রিভলভার পকেটে রেখে তার গাড়ি থেকে নেমে এলো। রোগীপত্র তখন ছিল না। ডাক্তার বেগিন বারাক ডাক্তারখানায় তার চেয়ারে বসে একটা মেডিকেল জার্নালে চোখ বুলাচ্ছিল। ওরা তিনজন প্রবেশ করলো ঘরে। ডাক্তার বারাক জার্নাল থেকে মুখ তুলে তাকালো তিনজনের দিকে। তাকিয়ে বিস্মিত হলো। তিনজনের কেউই তার রোগীর মতো নয়। তাদের হাঁটার মধ্যে একটা উদ্ধত ভাব। ডাক্তার বারাক উঠে দাঁড়ালো, স্বাগত জানালো তাদেরকে। বলল, কোনো সমস্যা? বসুন। ধন্যবাদ ডক্টর, বসবো না, আমাদের সময় খুব কম। একটা জরুরি প্রয়োজনে আপনার কাছে এসেছি। ওয়েলকাম, বলুন কি প্রয়োজন? আপনি হয়তো জানেন না আপনার ক্লিনিকে আহমদ মুসা চিকিৎসাধীন আছে। আমরা তাকে নিয়ে যেতে এসেছি, বলল স্যামুয়েল নামের লোকটি। চমকে উঠল ডাক্তার বেগিন বারাক। থরথর করে কেঁপে উঠল তার বুক। এমন ভয়ই সে করে আসছে। এজন্য আহমদ মুসাকে সে এখান থেকে সরিয়ে দেবার চেষ্টা করছিল। সাগরিকা সেন নিতেও এসেছে, আর 1 ঘন্টা সময় পেলে আহমদ মুসাকে সরানো যেত। বিধাতা সে সময়টুকু দিলেন না। উত্তর দিতে একটু দেরি হয়েছিল ডাক্তার বেগিন বারাকের। স্যামুয়েল আবার বলে উঠল, ডাক্তার বেগিন বারাক, আমাদেরকে সহযোগিতা করুন। ডাক্তার বারাক উঠে দাঁড়ালো, বলল, অবশ্যই, কিন্তু আমার এখানে যারা চিকিৎসা করাতে আসে তারা সবাই আমার রোগী। তাদের পরিচয়, নাম ইত্যাদি আমার কাছে বড় নয়। আপনার এই পেশা দায়িত্বটাকে আমরা ওয়েলকাম করি ডক্টর। আমরা পরিচয়টা দিলাম এ কারণে যে তাকে আমরা চাই। কিন্তু আমার কোনো অসুস্থ রোগীকে এভাবে কারো হাতে আমি তুলে দিই না।
বলতে বলতে ডাক্তার বেগিন বারাক তার চেয়ার থেকে উঠে টেবিলের পাশে সরে এলো। আপনি তো তুলে দেবেন না, আমরা তুলে নিয়ে যাব। আপনি সম্মানী ব্যক্তি, আপনাকে কিছু না বলে নিয়ে যাওয়াটা ভালো দেখায় না, তাই বলা, স্যামুয়েল বলল। ডাক্তার বেগিন বারাক কয়েক ধাপ এগিয়ে তাদের তিনজনের সামনে এসে দাঁড়ালো। বলল, না, তোমরা তা করতে পারো না। রোগী অসুস্থ, রোগী সুস্থ হয়ে আমার এখান থেকে বেরিয়ে যাবে, তারপর তোমরা যা ইচ্ছা তাই করো। একটা ক্রূর হাসি ফুটে উঠল স্যামুয়েল অন্য দুজনের মুখে। বলল, স্যামুয়েল, আমরা এ ধরনের কোনো চুক্তি করতে আসিনি ডাক্তার বেগিন বারাক। শুধু আমরা আপনাকে সম্মান প্রদর্শন করতে চেয়েছিলাম। আপনি থাকুন, আমরা যাচ্ছি আমাদের কাজে। বলে স্যামুয়েল পা বাড়ালো ঘর থেকে বেরোবার জন্যে। ডাক্তার বারাক ছুটে তাদের সামনে গিয়ে দাঁড়ালো, দুহাত সম্প্রসারিত করে বলল, না, আমি যেতে দেব না। আমি বেঁচে থাকতে তোমরা যেতে পারবে না। স্যামুয়েল পকেট থেকে রিভলভার বের করলো। বলল, ডাক্তার বেগিন বারাক, পাগলামি করলে আমি গুলি করতে বাধ্য হব। তোমার গুলি আমার নীতি ও দায়িত্বের চেয়ে বড় নয়। বলে ডাক্তার বেগিন বারাক আরও দৃঢ়ভাবে দাঁড়ালো। চোখ দুটি জ্বলে উঠল স্যামুয়েলের। সে তার রিভলভার তুলল, গুলি করল। গুলি উরুবিদ্ধ করল ডাক্তার বেগিন বারাকের। ডাক্তার বেগিন বারাক বসে পড়লে যেখানে সে দাঁড়িয়েছিল সেখানেই। তাকে ডিঙ্গিয়ে তারা সবাই ছুটে বেরোতে গেল। ডাক্তার বেগিন তার বাম হাত দিয়ে উরু চেপে ধরে ডান হাত দিয়ে কোটের পকেটের ভেতর থেকে রিভলভার বের করল। ডাক্তার বারাকের মুখ পাথরের মতো শক্ত, চোখ দুটি স্থির, প্রতিজ্ঞায় দৃঢ়। দ্রুত হাতে সে রিভলভার তুলল, গুলি করল পরপর তিনটি, অব্যর্থ লক্ষ্য। তিনটি গুলি গিয়ে তিনজনের মাথা গুঁড়ো করে দিল। কেউই দরজা পার হতে পারল না। ঘরের মেঝেতে ঝরে পড়ল তিনটি দেহ। পরক্ষণেই দরজায় এসে দাঁড়ালো আহমাদ মুসা, সাগরিকা সেন। তাদের চোখে মুখে উদ্বেগ ও বিস্ময়। চিৎকার করে বলে উঠল ডাক্তার বেগিন বারাক, আহমাদ মুসা, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। সাগরিকা মা, ওকে নিয়ে চলে যাও তুমি। ওরা এসেছিল ওকে ধরে নিয়ে যেতে, আবারও কিছু ঘটতে পারে। ডাক্তার বেগিন বারাক থামতেই সাগরিকা সেন বলে উঠল, উনি ঠিক বলেছেন মিস্টার আহমাদ মুসা, চলুন, সব ব্যবস্থা আমি ঠিক করে রেখেছি। আহমাদ মুসার মুখে ফুটে উঠল একটা শুষ্ক হাসি। বলল, গুলিবিদ্ধ ডাক্তার বারাককে ফেলে রেখে আমি কোথাও যাব না। আহমাদ মুসার কণ্ঠ স্থির কিন্তু দৃঢ়। ঘরে প্রবেশ করল আহমাদ মুসা। ডাক্তার বেগিন বারাক আর্তকণ্ঠে অনুরোধের স্বরে বলল, প্লিজ মিস্টার আহমাদ মুসা, ওরা আপনাকে ধরে নিয়ে যাবে অথবা মেরে ফেলবে। আপনার জীবন অনেক মূল্যবান, আপনি যান। আহমাদ মুসা ওদের তিনজনের কাছ থেকে মিনি কার্বাইন কুড়িয়ে নিয়ে নিজের কাঁধে ঝোলালো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ডক্টর বারাক, আমার চিন্তা আল্লাহর উপর ছেড়ে দিন। আমার মৃত্যু বা বন্দী হওয়া যদি ওদের হাতে থাকে, তবে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আর যদি না থাকে, তাহলে ওরা আমার কিছুই করতে পারবে না। কিন্তু আহমাদ মুসা, তাই বলে কি মানুষ আত্মরক্ষার ব্যবস্থা করে না, সাবধানতা অবলম্বন করে না? আপনি আসুন, কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল সাগরিকা সেন। ঠিক আছে মিস সেন, চলুন, আমরা ডাক্তার বারাককে অপারেশন থিয়েটারে নিই, তারপর চলে যাবার সুযোগ আমরা পাব। বলে আহমাদ মুসা ডাক্তার বেগিন বারাককে পাঁজাকলা করে তুলে নিল, নিয়ে চলল অপারেশন থিয়েটারের দিকে। অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে শুয়ে দিল অপারেশন টেবিলে। মিস্টার আহমাদ মুসা, আপনি কি অপারেশন করতে পারেন? ডক্টর বেগিন বারাক বলল। অপারেশন করতে জানি না, কিন্তু গুলিটা বের করার মতো জ্ঞান আমার আছে, বলল আহমাদ মুসা। কিছু বলতে যাচ্ছিল ডাক্তার বেগিন বারাক। এমন সময় একজন অ্যাটেন্ডেন্ট ছুটে এলো ঘরে। বলল হাঁপাতে হাঁপাতে, 2 গাড়ি ভর্তি লোক এসেছে, হাতে বন্দুক। বাড়ি ঘিরে ফেলেছে তারা। গাড়ি থেকে ম্যাডাম নোয়ান নাবিলাকেও নামতে দেখলাম। নোয়ান নাবিলা? অ্যাটেন্ডেন্টের দিকে তাকিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করল সাগরিকা সেন। হ্যাঁ ম্যাডাম, বলল অ্যাটেন্ডেন্ট। নোয়ান নাবিলাকে কি ওরা ধরে নিয়ে এলো? প্রশ্নটা অনেকটা শকতোক্তির মতো হলো সাগরিকা সেনের। নাবিলা ম্যাডাম হাসি খুশি হেসে হেসে সাথের বন্দুকধারীদের সাথে আলাপ করছে দেখলাম। অ্যাটেন্ডেন্ট বলল, কোথায় ওরা? আমাদের গেটের সামনে ওদের গাড়ি, বলল অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, আমি দেখছি, বলল সাগরিকা সেন। মিস সেন, আমার অনুমান মিথ্যা না হয়ে থাকলে নোয়ান নাবিলাই জেনারেল শারনের লোকদের নিয়ে এসেছে, বলল আহমাদ মুসা। শেষে আমাকেও অবিশ্বাস করবেন না তো? সাগরিকা সেন বলল। আপনিও নোয়ান নাবিলা এক নন, আহমাদ মুসা বলল। না, ওদের সামনে আপনার যাওয়া চলবে না। আপনি কথা বলবেন, আমি আড়ালে থাকব। সাগরিকা সেন আর কোনো কথা বলল না, হাঁটতে শুরু করল।
ডক্টর বেগিন বারাক, আপনার একটু কষ্ট হবে, আমি আসছি। ডক্টর বারাককে লক্ষ্য করে বলল আহমাদ মুসা। নোয়ার নাবিলা সম্পর্কে আপনার কথাই ঠিক আহমাদ মুসা। আপনি ওদিকটা দেখুন, এই ইমার্জেন্সি ফেস করা এখন বেশি জরুরি। ঈশ্বর আপনাকে সাহায্য করুন, বলল ডক্টর বেগিন বারাক। আহমাদ মুসা তখন সাগরিকা সেনের পিছে পিছে হাঁটতে শুরু করেছে। সাগরিকা সেন অনেকটা সামনে চলে গিয়েছিল। আহমাদ মুসা কিছুটা এগিয়ে শুনতে পেল নোয়ার নাবিলার কণ্ঠ। বলছে সে, সাগরিকা এসো, শোনো, তোমার বন্ধুকে তুমি চেনো না? সে তো সাংঘাতিক একজন, নাম আহমাদ মুসা। আমি আজ সিনাগগে গিয়ে ফটো দেখে তাকে চিনতে পেরেছি। আমার কাছে এরা শুনে সঙ্গে সঙ্গেই চলে এসেছে। ওরা ভেতরে ঢুকছে, তুমি বেরিয়ে এসো। নাবিলা, তোমার লোকদের ভেতরে ঢুকতে নিষেধ করো, ফিরিয়ে না ওদের। আমি তোমার সাথে কথা বলি, তারপর যা করার করবে, বলল শক্ত কণ্ঠে সাগরিকা সেন। আহমাদ মুসা আর একটু এগিয়ে একটা দরজার আড়ালে গিয়ে লুকালো। সেখান থেকে নোয়ার নাবিলাকে একটু একটু করে দেখা যাচ্ছে। সাগরিকা সেন ও 3 স্টেনগানধারী যারা করিডোর ধরে এগিয়ে আসছিল তাদের খুব ভালো করে দেখতে পাচ্ছে সে। স্টেনগানধারী 3 জন সাগরিকা সেন নোয়ার নাবিলার মাঝখানে ছিল। তারা দাঁড়িয়ে পড়েছিল নোয়ার নাবিলাকে সাগরিকা সেনের সাথে কথা বলতে দেখে। সাগরিকা সেন থামতেই নোয়ার নাবিলা বলে উঠল, ঠিক আছে, ওরা যাচ্ছে না, বলো তোমার কথা। সাগরিকা সেন বলল, আমার বন্ধুর যে নামই হোক, যে পরিচয়ই হোক, সে আমার মেহমান। আমার লাশ না মারিয়ে তোমরা তার কাছে যেতে পারবে না। তুমি পাগল হয়েছ সাগরিকা? তুমি আহমাদ মুসাকে চেনো না? বিষধর সাপ কি কখনো বন্ধু হয়? বলল নোয়ার নাবিলা। দেখো, আমি আহমাদ মুসাকে চিনি, যেমন চিনি জেনারেল শ্যারন ও মিস্টার জোন্সদের। আহমাদ মুসা আমার মেহমান, আমার মেহমানের কোনো ক্ষতি করতে দেব না। মেহমান যদি জাতির শত্রু হয়, বলল নাবিলা। আমি বিচারক নই, বিচারক যখন রায় দেবে তখন আমি দেখব। তুমি আমাদের আঙ্কেল মানে তোমার আব্বার বিরুদ্ধে যাচ্ছ, তা কি তুমি জানো? জানি, কিন্তু এ তোমার অন্যায় জেদ সাগরিকা। ন্যায় অন্যায় বোঝার বয়স আমার হয়েছে নাবিলা। তুমি একটা গোষ্ঠীর স্বার্থের পক্ষে কথা বলছো, এটা ঠিক নয়। সাগরিকা, সে গোষ্ঠী যদি আমার হয়, তুমি তাদের সাহায্য করবে না? ডক্টর বেগিন বারাক কি তোমার গোষ্ঠী নয়? উনি তো আহমাদ মুসার পক্ষে নেয়া গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন। কেমন করে গুলিবিদ্ধ হলেন? বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল নোয়ার নাবিলা। আহমাদ মুসাকে নিয়ে যাবার জন্য এর আগে 3 জন এসেছিল, বলল সাগরিকা সেন। তারা কোথায়? তারা ডক্টর আঙ্কেলকে গুলি করলে ডক্টর আঙ্কেলও তাদের গুলি করে হত্যা করেছেন, বলল সাগরিকা সেন। ম্যাডাম নাবিলা, আপনার কথা বলুন, আমরা যাচ্ছি ভেতরে, বলে 3 জন স্টেনগানধারী তাদের স্টেনগান উদ্যত করে ভেতরের দিকে যাবার জন্য পা বাড়ালো। সঙ্গে সঙ্গে সাগরিকা সেন তাদের সামনে চলে এলো এবং 2 হাত প্রসারিত করে তাদের সামনে দাঁড়ালো, বলল, আমি যেতে দেব না। একজন স্টেনগানধারী ছুটে গিয়ে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিল সাগরিকা সেনকে। সাগরিকা সেন ছিটকে পাশে পড়ে গেল, দেয়ালের সাথে ঠুকে গেল তার মাথা। সঙ্গে সঙ্গে আহমাদ মুসা বেরিয়ে এলো আড়াল থেকে, হাতে উদ্যত কারবাইন, স্টেনগানধারী 3 জনের দিকে তাক করা। আহমাদ মুসাকে দেখেই ওরা তাদের স্টেনগানের নল ঘোরাতে গেল আহমাদ মুসার দিকে। শক্ত কণ্ঠে নির্দেশ দিল আহমাদ মুসা, স্টেনগান তোমরা ফেলে দাও, তা না হলে। আহমাদ মুসা কথা শেষ করতে পারল না। ওদের স্টেনগানের নল সাঁ করে ঘুরে এলো তার দিকে। আহমাদ মুসার তর্জনী ট্রিগারেই ছিল। কথা বন্ধ করে আহমাদ মুসা ট্রিগার চেপে কারবাইনটা ঘুরিয়ে নিল তাদের 3 জনের উপর দিয়ে। এক ঝাঁক গুলি ওদের ঝাঁঝরা করে দিল। পড়ে গেল 3টি লাশ করিডোরের উপর। আহমাদ মুসা এক হাতে তার কারবাইন ধরে রেখে অন্য হাত দিয়ে টেনে তুলল সাগরিকা সেনকে। উঠে দাঁড়ালো সাগরিকা সেন। এ সময় নোয়ার নাবিলার কণ্ঠ শোনা গেল। সে চিৎকার করে বলছে, তোমরা এদিকে এসো, আমাদের লোকেরা গুলি খেয়েছে। সাগরিকা সেনের কপালের একটা পাশ থেঁতলে গিয়েছিল, রক্ত বেরোচ্ছে সেখান থেকে। আহমাদ মুসা পকেট থেকে রুমাল বের করে সাগরিকা সেনের ক্ষতের উপর চাপা দিয়ে বলল, রুমালটা চেপে ধরে রাখুন, রক্ত বন্ধ হয়ে যাবে। এ সামান্য ব্যাপার, ভাববেন না আপনি। এদিকে দেখুন, নাবিলা ওদের লোকদের ডাকছে, ওদিকটা আমি দেখছি, বলে আহমাদ মুসা একটা টেলিফোন নম্বরের উপর উল্লেখ করে বলল, এটা FBI প্রধান জর্জ আব্রাহাম জনসনের টেলিফোন। আপনি এই ক্লিনিকের ঠিকানা দিয়ে এখানে যা ঘটছে তাকে বলুন। তাতে আপনার কোনো বিপদ হবে না তো? উদ্বিগ্ন কণ্ঠে বলল সাগরিকা সেন। না, সেরকম কোনো ভয় নেই, আহমাদ মুসা বলল। কিছু বলার জন্য মুখ খুলেছিল সাগরিকা সেন। এমন সময় করিডোরের সামনে থেকে গুলিবৃষ্টির শব্দ এলো।
কয়েকটা গুলি তাদের সামনে এসেও পড়ল। আহমদ মুসা দ্রুত যে দরজার আড়াল থেকে বেরিয়ে এসেছিল, এক দৌড়ে সাগরিকা সেনকে টেনে নিয়ে সে দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। অব্যাহতভাবে চলছে গুলি এবং গুলির শব্দ দ্রুত নিকটবর্তী হচ্ছে। তার মানে ওরা গুলি করতে করতে এগিয়ে আসছে। আহমদ মুসা সাগরিকা সেনকে ঘরের ভেতর দিকে ঠেলে দিয়েই আড়াল দিয়ে দরজায় প্রবেশ করল। ওরা গুলি দেয়াল সৃষ্টি করে এগিয়ে আসছে। এখনও ওদের গুলি দরজার লক্ষ্যে আসেনি, তার মানে দরজা এখনও ওরা খেয়াল করেনি। আহমদ মুসা মনে করল এটাই সুযোগ ওদের পাল্টা আক্রমণের। দরজা একবার ওরা দেখতে পেলে দরজা হবে তখন বড় টার্গেট। সে অবস্থায় সরাসরি আক্রমণ কঠিন হবে। এই চিন্তার সাথে সাথে আহমদ মুসা তার অটোমেটিক কার্বাইনের নল দরজার কিনারে নিয়ে এসে ট্রিগারে আঙ্গুল চেপে এক ঝটকায় মুখটা বাইরে নিয়ে এলো। কার্বাইন ধরা দুহাত বাইরে এসেছে আগেই কার্বাইনের অবিরাম গুলিবৃষ্টির সাথে সাথে। ওরা চারজন এগিয়ে আসছিল করিডোর ধরে। ওরা গুলিবৃষ্টি করছিল করিডোর বরাবর। আহমদ মুসাকে যখন ওরা দেখতে পেল, তখন আহমদ মুসার কার্বাইনের গুলির ঝাঁক এসে তাদের ঘিরে ধরেছে। তারা তাদের স্টেনগানের নল ঘোরাবার সুযোগ পেল না। গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া দেহ নিয়ে তারা লুটিয়ে পড়ল করিডোরে। আহমদ মুসা করিডোরে বেরিয়ে এলো। গুলি করতে করতে আরও কিছুটা সামনে এগোলো। দেখল করিডোরে আর কেউ নেই। আহমদ মুসা উকি দিয়ে দেখল করিডোরের সামনে ডাক্তারখানার গা ঘেঁষে যে দাঁড়িয়েছিল তার আড়াল থেকে বেরিয়ে নোয়ার নাবিলা দ্রুত সরে গেল চত্বরের প্রান্তের দিকে। সাগরিকা সেনও বেরিয়ে এসেছে করিডোরে। ভয় ও উদ্বেগে তার মুখ পাংশু হয়ে উঠেছে। মিস সেন, নোয়ার নাবিলা ওদিকে আছে, আপনি বরং তার কাছে যান। ওখান থেকে আপনি বাড়িতে ফিরে যাবেন, বলল আহমদ মুসা। আর আপনি? আমার কাছে আছে 3টি কার্বাইন, আরও 7টি স্টেনগান ওই দেখুন পড়ে আছে। এগুলোতে গুলি থাকা পর্যন্ত আমি আত্মরক্ষা করব। তারপর গুলি যখন থাকবে না, তখন আমার প্রতিরোধের দায়িত্বও থাকবে না। তখন আল্লাহর যা ইচ্ছা তাই হবে। ওরা আপনাকে হত্যা করতে পারে, ধরে নিয়েও যেতে পারে। ও দুটির কোনোটি তখন আমার আপত্তি থাকবে না। মিস্টার আহমদ মুসা, আপনি কি মানুষ? মানুষ কেমন করে নিজের সম্পর্কে এমন নির্বিকার হতে পারে? আপনার কথায় মনে হচ্ছে মৃত্যুটা পুতুল খেলার চেয়েও বেশি কিছু নাই। এ বলে একটু থেমে আবার বলে উঠল, আমি যাচ্ছি না। গম্ভীর ভারী কণ্ঠ সাগরিকা সেনের। ঠিক এই সময় বাইরে থেকে একজন লোক চিৎকার করে বলে উঠল, আহমদ মুসা, বাড়িটা আমরা ঘিরে রেখেছি, তুমি পালাতে পারবে না। আমাদের আরও লোক আসছে। দরকার পড়লে বাড়ির সব ইট খুলে হলেও আমরা তোমাকে ধরব। হয় তুমি মরবে, না হয় ধরা পড়বে। এ দুইয়ের কোনো বিকল্প নেই। হাসল আহমদ মুসা, বলল, মিস সেন, আপনি না গেলে ওই 2 খারাপ পরিণতির যে কোনো একটা আপনাকে দেখতে হবে। আমি টেলিফোনটা করে আসি, তারপর জবাব দেব। বলে সাগরিকা সেন ক্লিনিকের অফিসের দিকে এগোলো। টেলিফোন করে ফিরে এলো সাগরিকা সেন। বলল, মিস্টার জর্জ আব্রাহামকে পেয়েছি। খবরটা মনে হয় তার হজম করতে সময় লেগেছে, কারণ খবর শুনে উনি মুহূর্তকাল কথা বলতে পারেননি। তারপর উনি দ্রুত কণ্ঠে বললেন, আহমদ মুসা ভালো আছে তো? তাকে কিছুক্ষণ আত্মরক্ষা করতে বলুন, বলেই টেলিফোন রেখে দিয়েছেন। জানতাম উনি কথাই বলবেন। কিছুক্ষণের কথা বললেন কেন? দেখা যাক মিস সেন, তার কিছুক্ষণের অর্থ কি। এদের 7 জন লোক নিহত হবার পর মনে হয় এদের আর তেমন বেশি লোক এখানে নেই, তাই বেশি সংখ্যায় লোক আনাচ্ছে। আমরা এখন বেরিয়ে যেতে পারি না ওদের লোক আসার আগে। প্রথমত আমরা জানি না ওদের লোক আছে কি নেই, সুতরাং নিশ্চিত না হয়ে পা বাড়ানো মুশকিল। দ্বিতীয়ত আমরা ডক্টর বেগিন বারাককে এভাবে ফেলে রেখে যেতে পারি না, বলল দৃঢ় কণ্ঠে আহমদ মুসা। কথা শেষ করে মুহূর্তকাল থেমে আবার বলল, মিস সেন, আপনি গিয়ে একটু ডক্টর বারাকের খবর নিয়ে আসুন, ওদিকের খবরও বলুন। ঠিক আছে, বলে সাগরিকা সেন চলল অপারেশন থিয়েটারের দিকে। ফিরে এলো অল্পক্ষণ পরে। এলো দৌড়াতে দৌড়াতে। বলল, মিস্টার মুসা, ওরা বিভিন্ন দরজা জানালা ভাঙার চেষ্টা করছে। টের পেয়েছি মিস সেন, ওরা করিডোরের মুখেও পজিশন নিয়েছে, বলল আহমদ মুসা। তাহলে? পাঁচশো মুখে বলল সাগরিকা সেন। হাসল আহমদ মুসা, বলল, স্টেন গান চালাতে পারবেন? পারবো, কিন্তু মানুষকে গুলি করতে পারবো না। মানুষ মারতে হবে না, এই করিডোরে স্টেন গান নিয়ে বসে থাকবেন। এদের এগোনোর লক্ষণ পেলে শুধু অবিরাম গুলি চালিয়ে যাবেন। তা পারবো, কিন্তু আপনি থাকবেন না। আমাকে দরজা জানালা পাহারা দিতে হবে, প্রয়োজনে আমি আপনাকেও সাহায্য করতে পারবো। আপনাকে শুধু দেখতে পেলেই চলবে। দেখতে না পেলে ভয় করবে। ভয় নেই, ওরা গুলি না করে সামনে এগোবে না। ওরা গুলি শুরু করলে আপনিও গুলি শুরু করবেন। বুঝেছি, কিন্তু এটুকু সব কথা নয়।
ওরা কোনো দরজা বা জানালা খুলতে পারলে এবং সেদিকে আমাকে ব্যস্ত দেখলে কোনো প্রকার গুলি না করে গেরিলা কায়দায় প্রবেশ করার চেষ্টা করবে। এজন্যে করিডোরের দিকে আপনার তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আমি আপ্রাণ চেষ্টা করব, বলল সাগরিকা সেন। আপ্রাণ চেষ্টা করার কথা যদি বলেন তাহলে কিন্তু আপনাকে পাহারায় বসাবো না। আপনার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। আমার সাথে ওদের শত্রুতা আপনার সাথে নয়। আমি যে কোনো পরিণতির জন্য প্রস্তুত আছি। জীবন মৃত্যুর এ খেলায় আপনি জড়িয়ে পড়ুন তা আমি চাইতে পারি না। আমি আপনার কেউ নয় ধরেই তো এমন কথা বলছেন? না, কেউ ধরেই বলছি। আহমাদ মুসার মুখে এই কথা শুনে সাগরিকা সেন দু চোখে রাজ্যের তৃষ্ণা নিয়ে দু চোখ তুলে ধরল আহমাদ মুসার দিকে। আহমাদ মুসা তার দু চোখ নামিয়ে নিল, দুঠোঁটে তার মিষ্টি হাসি ফুটিয়ে তুলল, বলল, বড় ভাই বেঁচে থাকতে ছোট বোনের গায়ে কোনো আঁচড় লাগতে দিতে পারে না। হঠাৎ আছড়ে পড়লে যে অবস্থা হয় সেরকম মুখের অবস্থা হলো সাগরিকা সেনের। কথা বলতে পারল না। খুশি হয়নি এমন একটা অস্বস্তি তার চোখে মুখে। ঠিক এই সময় চারদিক থেকে পুলিশের গাড়ির একটানা শব্দ ভেসে এলো। সাগরিকা সেন, জর্জ আব্রাহামের লোকরা এসে গেছে। সাগরিকা সেনের ম্লান মুখে কোনো পরিবর্তন এলো না। অনেকটা স্বগতোক্তির মতো বলল, কিন্তু পুলিশের সাথে তো ওদের সখ্যতা। না, সাগরিকা সেন সেদিন চলে গেছে, বলল আহমাদ মুসা। বাইরে করিডোরের মুখের দিকে গাড়ি স্টার্টের শব্দ পেল আহমাদ মুসা। সাগরিকা, ওরা পালাচ্ছে, এসো দেখি, বলে সাগরিকার হাত ধরে টেনে নিয়ে চলল করিডোরের মুখের দিকে। তারা দেখল গাড়িগুলো স্টার্ট নিয়ে চলে যাচ্ছে। অভিনন্দন সাগরিকা তোমাকে। তোমার এক টেলিফোনে কি কাজ হয়েছে দেখো। টেলিফোনটা তো প্রকৃতপক্ষে আমার নয়, আপনার ছিল, ভাবলেশহীন নির্বিকার কণ্ঠে জবাব দিল সাগরিকা সেন। কথা আমার ছিল, কিন্তু টেলিফোন করেছ তুমি। কিছু বলতে যাচ্ছিল সাগরিকা সেন। এ সময় বাইরে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়ে গেল। ওদের পালাতে পুলিশ বাধা দিচ্ছে, বলল আহমাদ মুসা। পুলিশকে ওদের অ্যারেস্ট করবে বলে মনে করেন? কিছুটা উদ্গ্রীব কণ্ঠে বলল সাগরিকা সেন। আমার তাই মনে হয়, বলল আহমাদ মুসা। কথা শেষ করে আকাশে হেলিকপ্টারের শব্দে উৎকর্ণ হয়ে উঠল আহমাদ মুসা। হেলিকপ্টারের শব্দ ক্রমে নিকটবর্তী হতে লাগলো। একসময় তা মাথার উপরে চলে এলো। শব্দটা নেমে এলো ক্লিনিক চত্বরে। সাগরিকা, আমার অনুমান মিথ্যা না হলে এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসন আসছেন এই হেলিকপ্টারে। উনি নিজে আসছেন? কণ্ঠে বিস্ময় প্রকাশ করল সাগরিকা সেন। আমি মনে করি তাই। সাগরিকা সেনের মুখে ম্লান হাসি ফুটে উঠল, বলল, আপনি যে আহমাদ মুসা ভুলে গিয়েছিলাম, তার জন্য তো জর্জ আব্রাহামই আসবেন। সাগরিকা সেনের কথার ঢঙে আহমাদ মুসার মুখ একটু ম্লান হলো। বলল, সাগরিকা, তুমি আমার প্রতি সন্তুষ্ট নও? আমি খুবই সামান্য একজন মেয়ে। সাগরিকার এই কথার সাথে সাথে বাইরে একটা কণ্ঠ শোনা গেল। আহমাদ মুসা কি ভিতরে? আমরা তাই মনে করছি, ওরা তাই বলেছে, একটা বিনীত কণ্ঠ বলে উঠল। আহমাদ মুসা বুঝল আগের কণ্ঠ জর্জ আব্রাহাম জনসনের এবং শেষের কণ্ঠটি কোনো পুলিশ অফিসারের। চলো ভেতরে যাই, তোমরাও এসো। বাইরে থেকে একই কণ্ঠ ভেসে এলো। জর্জ আব্রাহাম ভেতরে আসছেন, সঙ্গে পুলিশ প্রধান মিস্টার বেকারও আছেন, বলল আহমাদ মুসা। মিস্টার আহমাদ মুসা, দেখবেন আমাদের যেন গুলি করবেন না। জর্জ আব্রাহামের গলা শোনা গেল। ওরা ভেতরে ঢুকছে, করিডোরে ঢুকে পড়েছে। আহমাদ মুসা ও সাগরিকা সেন দুজনেই সামনে এলো। করিডোরে যেখানে লাশগুলো পড়েছিল সেখানে উভয় পক্ষ মুখোমুখি হলো। জর্জ আব্রাহাম জনসন ছুটে এসে আহমাদ মুসাকে জড়িয়ে ধরল, বলল, স্বয়ং প্রেসিডেন্টও আপনার জন্য উদ্বিগ্ন ছিলেন। ঈশ্বরকে ধন্যবাদ যে আপনাকে সুস্থ পেয়েছি, বলে জর্জ আব্রাহাম জনসন ফেডারেল পুলিশ প্রধান বেকারের সাথে আহমাদ মুসার পরিচয় করিয়ে দিল। আহমাদ মুসা তার সাথে হ্যান্ডশেক করল। পরে আহমাদ মুসা সাগরিকা সেনের সাথে তাদের পরিচয় করিয়ে দিল। বলল, ইনি বিখ্যাত শিবশঙ্কর সেনের একমাত্র মেয়ে সাগরিকা সেন। আমাকে ওয়াশিংটন আনাপোলিস সড়ক থেকে মুমূর্ষ অবস্থায় তুলে এনে অত্যন্ত গোপনে এক ক্লিনিকে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তারপর থেকে তিনি আমার তত্ত্বাবধান করছেন। মা, তুমি আমার কাছে টেলিফোন করেছিলে, তাই না? বলল জর্জ আব্রাহাম জনসন সাগরিকা সেনকে লক্ষ্য করে। জি মিস্টার, আহমাদ মুসাই আমাকে টেলিফোন করতে বলেছিলেন। তোমাকে অনেক ধন্যবাদ, বলে জর্জ আব্রাহাম জনসন আহমাদ মুসার দিকে তাকিয়ে বলল, তোমাকে সেদিন সাগরিকা সেন ওয়াশিংটন আনাপোলিস রোড থেকে তুলে আনার পরপরই তোমার সন্ধানে আমিও মিস সারা জেফারসন সেখানে পৌঁছেছিলাম। আপনারা কিভাবে, কি ঘটনা? বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল আহমাদ মুসা। জর্জ আব্রাহাম জনসন আহমাদ মুসাকে বাল্টিমোরে খোঁজ করে ফেরার পথে
সাগরিকাদের ব্রাইট ফিল্ড কম্পিউটার কমপ্লেক্সে এসে কিভাবে শিকারী কুকুরের দ্বারা আহমাদ মুসার খোঁজ পেল, কিভাবে বন্দিখানায় পৌঁছল, কিভাবে বন্দিখানা থেকে রক্তের দাগ ধরে কুকুরের পেছনে পেছনে রাস্তার সেই স্থানে এসে পৌঁছল, সব জানালো। আমরা সেদিন ভীষণ উদ্বেগ নিয়ে ওয়াশিংটন ফেরি। মিস সারা জেফারসন তো অসুস্থ হয়ে পড়েন, উনি এখনও হাসপাতালে। মিস সারা জেফারসন হাসপাতালে? কেমন আছেন তিনি? আহমাদ মুসার কণ্ঠে উদ্বেগ। তার অসুখের কারণই হলো তার বদ্ধমূল ধারণা আপনার কিছু ঘটেছে। তাকে কিছুতেই স্বাভাবিক চিন্তায় ফিরিয়ে আনা যাচ্ছে না। আমি আসার সময় টেলিফোনে আপনার খবর তাকে দিয়ে এসেছি, বলল আব্রাহাম জনসন। আহমাদ মুসা প্রসঙ্গটা এড়িয়ে বলল, আসুন, এই ক্লিনিকের মালিক ও ডাক্তার আমাকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, তাড়াতাড়ি তার ব্যবস্থা হওয়া দরকার। ভেতরে কয়টা লাশ আছে? আপনাদের আর কোনো ক্ষতি হয়নি তো? বলল ফেডারেল পুলিশ প্রধান বেকার। আল্লাহর অশেষ দয়া, আর কোনো ক্ষতি আমাদের হয়নি। ভেতর ওদের 10টা লাশ রয়েছে। পুলিশ প্রধান পাশে দাঁড়ানো পুলিশ অফিসারকে লাশগুলো সরিয়ে নেবার নির্দেশ দিল। অপারেশন থিয়েটারের দিকে হাঁটতে শুরু করেছে আহমাদ মুসা। সবাই চলল আহমাদ মুসার পেছনে পেছনে। জর্জ আব্রাহাম জনসন এবং পুলিশ প্রধান বেকার দুজনেই ডাক্তার বেগিন বারাককে চিনতে পারল। বছরখানেক আগে ডাক্তার বারাক আমেরিকান পিস অ্যাওয়ার্ড পায়। সে উপলক্ষে তাদের সাথে ডাক্তার বারাকের পরিচয় হয়। জর্জ আব্রাহাম জনসন ডক্টর বারাককে অভিনন্দন জানালো আহমাদ মুসার প্রতি তার সেবা ও সাহসী পদক্ষেপের জন্যে। তারপর একজন পুলিশ অফিসারকে নির্দেশ দিল, অ্যাম্বুলেন্সের একজনকে ডাকুন, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। পুলিশ অফিসার দ্রুত বেরিয়ে গেল। আহমাদ মুসা, ধন্যবাদ মিস্টার জর্জ ও মিস্টার বেকার। আহমাদ মুসাকে সেবা করার সুযোগ পেয়ে আমি ধন্য হয়েছি। তিনি যে অক্ষত আছেন সেজন্যে ঈশ্বরের শুকরিয়া আদায় করছি, বলে ডাক্তার বেগিন বারাক। ডক্টর বারাক, আপনার সাথে আমরাও ঈশ্বরের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এবং স্বয়ং প্রেসিডেন্টও উদ্বিগ্ন ছিলেন। আমরা মিস সেনেরও শুকরিয়া আদায় করছি যে তিনি আপনার মতো একজন উদার ও নিরাপদ ডাক্তারের কাছে চিকিৎসার জন্য তাকে নিয়ে এসেছিলেন। জর্জ আব্রাহাম জনসন বলল। অ্যাম্বুলেন্সের লোকজন নিয়ে পুলিশ অফিসারটি এসে পৌঁছল। সবাই ধরাধরি করে ডক্টর বেগিন বারাককে স্ট্রেচারে তুলল। স্ট্রেচারে শোয়ার পর যখন অ্যাম্বুলেন্স স্ট্রেচারটা তুলে নিচ্ছে, তখন ডক্টর বেগিন বারাক আহমাদ মুসাকে লক্ষ্য করে বলল, মিস্টার মুসা, আবার কবে দেখা হবে? আপনি সুস্থ হয়ে উঠুন। আমি আশা করছি আপনার সাথে সাক্ষাৎ না করে আমি আমেরিকা থেকে যাব না। ধন্যবাদ মিস্টার আহমাদ মুসা। ধন্যবাদ ডক্টর বারাক। ডক্টর বারাককে নিয়ে যাবার জন্য জর্জ আব্রাহাম জনসন বলল, চলুন আমরাও চলি। সবাই ক্লিনিক থেকে বেরিয়ে আসার জন্য হাঁটা শুরু করল। আহমাদ মুসার কক্ষ বরাবর এলো। সাগরিকা সেন আহমাদ মুসার কক্ষে ঢুকে গেল। ঘরে ঢুকে সাগরিকা সেন আহমাদ মুসার কাপড় চোপড় ব্যবহার্য জিনিস ব্যাগে পড়ল। এরপর এগুলো সাগরিকাই কিনে দিয়েছিল আহমাদ মুসাকে। ব্যাগটি নিয়ে সাগরিকা সেন যখন ক্লিনিকের বাইরে বেরিয়ে এলো, তখন দেখল হেলিকপ্টারের দরজার সামনে দাঁড়িয়ে সবাই ক্লিনিকের দিকে তাকিয়ে আছে। সাগরিকা সেন বুঝল সবাই তারই জন্য অপেক্ষা করছে। সাগরিকা সেন সেখানে পৌঁছলে জর্জ আব্রাহাম জনসন বলে উঠল, মা, সাগরিকা, আমাদের এখন যেতে হয়। আহমাদ মুসা তোমার তত্ত্বাবধানে ছিল, অনুমতি দাও, তাকে নিয়ে যেতে চাই। মুখ ম্লান হয়ে গেল সাগরিকা সেনের। এগুলো সে আহমাদ মুসার দিকে, হাতের ব্যাগটি আহমাদ মুসার দিকে তুলে ধরে বলল, নাও দাদা, তোমার কাপড় চোপড়। আহমাদ মুসা ব্যাগটি সাগরিকার হাত থেকে নিয়ে নিল। ব্যাগটি আহমাদ মুসা নিয়ে সাগরিকা সেন আহমাদ মুসার পায়ের কাছে বসে পড়ল। দুহাত দিয়ে আহমাদ মুসার পায়ে স্পর্শ করে প্রণাম করে উঠে দাঁড়ালো। তার মুখ নিচু। বিদায়টা খুবই আকস্মিক হয়ে গেল। সাগরিকা, তুমি আমাকে গুড বাই বলবে না? আহমাদ মুসা হাসার চেষ্টা করল। সাগরিকা মুখ তুলল। অশ্রুতে তার 2 গণ্ড ভেসে যাচ্ছে। তার 2 ঠোঁট কাঁপল। বলল সে, গুড বাই। তুমি এসো দাদা। অশ্রু ভেজা কম্পিত কণ্ঠস্বর সাগরিকা সেনের। সাগরিকা সেনের অশ্রু আহমাদ মুসাকে বিব্রত করে তুলল। একটা আবেগ এসে তাকে ঘিরে ধরল। বলল, ধন্যবাদ সাগরিকা, তোমাদের ওয়াশিংটন এবং এখানকার বাড়ি আমি চিনি। আমি তোমাকে খুঁজে নেব। তুমি ঠিকই বলেছ, তোমার ভাই সত্যি বিদায় নিচ্ছে না। ভারী কণ্ঠস্বর আহমাদ মুসার। ধন্যবাদ দাদা, অশ্রুভেজা কণ্ঠে বলল সাগরিকা সেন। আহমাদ মুসা উঠে গেল হেলিকপ্টারে। একজন পুলিশ অফিসারের দিকে তাকিয়ে পুলিশ প্রধান বেকার বলল, কজন পুলিশ সাথে নিয়ে তুমি সাগরিকা সেনকে তার বাড়িতে পৌঁছে দাও। আমার গাড়ি আছে, বলল সাগরিকা সেন। তাহলে ওর গাড়ির সাথে তোমরা ওর বাড়ি পর্যন্ত যাবে, পুলিশ প্রধান বেকার বলল। জর্জ আব্রাহাম জনসন, বেকার এবং সাথে অন্যান্য সবাই হেলিকপ্টার উঠল। হেলিকপ্টার উঠতে উঠতে পুলিশ প্রধান বেকার চিৎকার করে নিচে দাঁড়ানো তার পুলিশ অফিসারকে বলল, ওদের অস্ত্রধারী যাদের গ্রেফতার করা হয়েছে
তাদের সাবধানে রাখবে। করণীয় সম্পর্কে আমি জানাচ্ছি। হেলিকপ্টারে সবাই উঠে গেল। স্টার্ট নিল হেলিকপ্টার। আমাদের যে পরিণতি হয় হবে। আমরা প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ। বোমা বিস্ফোরণের মতো গর্জন করে উঠল জেনারেল শ্যারন।